সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযানের মতো ভেজাল বিরোধী অভিযানও কঠোরভাবে অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদঅভ্যাস। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল সহ সব গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁস রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি। দুদকের মামলায় ৩ বছর কারাগারে থাকা ভুল আসামি জাহ আলমকে আজই মুক্তি দিতে ডিআইজি প্রিজনকে নির্দেশ হাইকোর্টের। এবং উত্তর সিটিকে দুর্নীতিমুক্ত রাখতে চান আতিকুল ইসলাম। ভোটের মাঠের অনিয়ম তুলে ধরতেই নির্বাচনে অংশ নিচ্ছেন ববি হাজ্জাজ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। বিস্তারিত সংবাদ। সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদক বিরোধী অভিযানের মতো ভেজাল বিরোধী অভিযানও কঠোরভাবে অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কেবল খাদ্য চাহিদা পূরণে নয়, মানুষের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে চায় সরকার। মারুফ রেজার রিপোর্টে বিস্তারিত। বেঁচে থাকার তাগিদে মানুষের মৌলিক চাহিদার অন্যতম ও প্রধানতম উপাদান খাদ্য। তবে সে খাদ্য যদি হয় ভেজাল, তবে সুস্থভাবে বেঁচে থাকাই দায়। তাই কেবল খাবার খাওয়াই নয়, বরং সুস্থভাবে বেঁচে থাকতে প্রয়োজন নিরাপদ খাদ্য। সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই। প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের জাতীয় নিরাপদ খাদ্য দিবস, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী বলেন, খাদ্য চাহিদার সঙ্গে এখন পুষ্টি চাহিদা নিশ্চিত করার দিকেই মনোযোগ দিচ্ছে সরকার। এছাড়া বাড়তি মানুষের খাদ্য চাহিদা পূরণে গবেষণার উপরও গুরুত্ব দেন তিনি। যারা একেবারে কিছু করতে পারে না, তাদের জন্য আমরা কিন্তু বিনা পয়সায়ও খাদ্য তাদের ঘরে পৌঁছে দিচ্ছি, যে কেউ যেন না খেয়ে কষ্ট না পায়। এটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সেক্ষেত্রে আমি খাদ্য মন্ত্রণালয়কেও বলবো, তাদেরও একটা বোধহয় দায়িত্ব আছে এটা দেখতে, যে কোথাও মানুষের ঘরে খাবার নাই এরকম মানুষ আছে কিনা খুঁজে বের করবেন। যত টাকা লাগে দেব, তাদের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করব। সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন খাদ্যে ভেজাল বিরোধী অভিযানের বিষয়ে। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদঅভ্যাস। এটা বন্ধ করতে হবে। নাগরিক সচেতনতা একান্তভাবে দরকার। নাগরিক সচেতনতা হলে, জনগণ যদি সচেতন হয়, তাহলে জনগণকে এভাবে খাবার নিয়ে কেউ ঠকাতে পারবে না। যদিও ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি। নির্বাচনী ইশতেহার পূরণ ও মানুষের ভোটের মর্যাদা রক্ষায় কাজ করে যাওয়া এখন সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের ভোটের মর্যাদা যেমন আমরা রক্ষা করব, সেই সাথে সাথে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ও বিতরণ সহ সব অভিযোগ ও গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। সকালে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, অভিযোগের বিষয় সম্পর্কে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে। তিনি বলেন, প্রশ্ন ফাঁস বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে। এছাড়া প্রশ্ন ফাঁস বন্ধে মিডিয়া ও অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। যেটি ছাপার ক্ষেত্রে যেই ভুল, সেটি দেখা হচ্ছে কিভাবে হলো এটি, আর অন্যান্য ক্ষেত্রে বিতরণের ক্ষেত্রে যে ভুলটি হয়েছে সেই ভুলগুলোর ক্ষেত্রে ওইগুলো আমরা সব প্রতিবেদন চেয়েছি। নজরদারি সব জায়গায় আছে, তাতে আমরা বিশ্বাস করি যে প্রশ্ন ফাঁস বা নকল এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারবো, কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন সেখানে। ২৬ মামলার ভুল আসামি টাঙ্গাইল জেলার নাগরপুরের ডুমুরিয়া গ্রামের জাহ আলমকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও ৭ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়ায়
ওসব মামলায় তার অব্যাহতির বিষয়ে আদেশ দেননি আদালত। সংশ্লিষ্ট পক্ষের শুনানি শেষে রবিবার বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান, আর জাহালমের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অমিত দাশগুপ্ত। তিনি বলেন, জাহালমকে 26 মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট, তবে আরও 7 মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়ায় সে বিষয়ে আদেশ দেননি আদালত। ফলে তার মুক্তিতে আর বাধা থাকছে না। খুশির দিন, কারণ একটা ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। একজন নিরপরাধ লোক, সে 3 বছর ধরে কারাগারে আছে। আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ তার রিলিজ আদেশ প্রদান করেছেন। দুদক স্বীকার করেছে যে ভুল হয়েছে এবং তাই দুদকের এই স্বীকারোক্তির প্রেক্ষিতে হচ্ছে আজকে তাকে মামলার দায় থেকে তারা অব্যাহতি দেওয়ার জন্য বলেছে এবং তার প্রেক্ষিতে আদালত আজকে রিলিজ দিয়েছে। এবং অলরেডি ইতোমধ্যে কাশিমপুর কারাগারের যিনি প্রতিনিধি ছিলেন DIG প্রিজন, তাকে বলা হয়েছে এই আদেশ যাবার আগেই যেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সকল কার্যক্রম শুরু করা হয় এবং আদেশ প্রাপ্তির সাথে সাথে যাতে তাকে মুক্তি দেওয়া যায়। এটি আদালত মূলত বলেছেন যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন 1 মিনিটের জন্য হচ্ছে কারাগারে আটক না থাকেন, তার প্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছে। আমরা বলেছি আপনি ডিসচার্জ করে দেন, আমরা বলছি আদালতকে আপনারা ডিসচার্জ করে দেন, অব্যাহতি দিয়ে দেন, বেল দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নেই। 2 বছর কিভাবে ফিরিয়ে দিবেন? তার 2-2.5 বছর যে জীবন থেকে চলে গেল। দেখুন, রুল তো এখনো মেরিটে নিষ্পত্তি হয়নি। রুলটা যখন মেরিটে নিষ্পত্তি হবে তখন নিশ্চিত। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকাকেও দুর্নীতিমুক্ত রাখতে চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গণসংযোগে আধুনিক পদ্ধতির পাশাপাশি নির্বাচনী আইন মেনে চলতে চান তিনি। আর সদ্য নিবন্ধিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর প্রার্থী দলের চেয়ারম্যান ববি হাজ্জাজ বললেন, ভোটের মাঠে সরকারের অনিয়ম তুলে ধরতেই এই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিভক্ত ঢাকার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 2015 সালের 28 এপ্রিল, যেখানে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ সব রাজনৈতিক দলের সরব উপস্থিতি ছিল। এবার প্রেক্ষাপট ভিন্ন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বেশিরভাগ রাজনৈতিক দল উত্তর সিটি উপনির্বাচন বোর্ড বর্জন করেছে। তবে এখন পর্যন্ত 5টি দলের প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের প্রার্থী বলছেন, ঢাকা উত্তরের নগরবাসী তাকে বিজয়ী করলে নবনিযুক্ত ওয়ার্ড সহ পুরো উত্তর সিটিকে আধুনিক পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা হবে। তরুণ প্রজন্ম যেন এটুকু বলতে পারি, হারিয়ে যাওয়া মাঠ দখলমুক্ত করতে চাই, যে মাঠটা দখল মধ্যে আছে আর যেগুলো অপরিষ্কার আছে, অপরিকল্পিত আছে, পরিকল্পিতভাবে একটি সুন্দর খেলার মাঠ করব। যে আমাদের ঢাকা শহরে যদি অনেক লোকের বাস বেশি, আমরা চাবো এই মাঠগুলোর নিচেই কিন্তু কার পার্কিং এ বন্দোবস্ত করতে। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে মেসেজ দিয়ে দিচ্ছে সবাইকে যে দুর্নীতির বিরুদ্ধে, অবশ্যই আমরা মনে করি আমাদের DNCC থেকে শুরু করে আমাদের যার সাথে আমরা কাজ করব, সবাই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং জবাবদিহিতার মধ্যে কাজ করতে হবে। অন্যদিকে নির্বাচনী কার্যক্রমে বাধা আসার আশঙ্কা করছেন NDM এর মেয়র প্রার্থী। গত 1 মাস আগে একটা নির্বাচন হলো, সেখানে আমাদের কোনো পোস্টার ব্যানার ঠিকভাবে টিকতে পারেনি। যে আমাদের প্রথম মূল কারণ হলো জনগণকে দেখানো নির্বাচন ঠিকভাবে হচ্ছে কিনা। দ্বিতীয় হলো নির্বাচন যদি ঠিকভাবে হয়, নিশ্চয়ই আমরা চেষ্টা করব জনগণের কাছে পৌঁছে তাদের পছন্দের ক্যান্ডিডেট হয়ে এই নির্বাচনে উঠে আসতে। ভালো কিছু করতে গেলে কিছু বাধা বিপত্তি তো আসবে। সেই ত্যাগ স্বীকার করার জন্য যদি প্রস্তুত না থাকেন, তাহলে তো আপনার রাজনীতিতে আসাটাই বৃথা। তো আমরা তো এসেছি সেই ত্যাগ স্বীকার করতে। আগামী 28 ফেব্রুয়ারি উপনির্বাচনে জয়ী প্রার্থী নতুন কিছু করার পাশাপাশি এগিয়ে নিতে চান নগর উন্নয়নে প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত কর্মকাণ্ড। জাহিদ রহমান, RTV, ঢাকা। উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হয়েছে ঢাকার উত্তর পূর্বাংশের পুরোটা। নাগরিক সুবিধা বাড়াতে এই এলাকাকে ভাগ করা হয়েছে 7টি নতুন ওয়ার্ডে। মূলত উত্তর আর পূর্বাংশের সেক্টরগুলোর পরই শুরু হয়েছে নতুন ওয়ার্ডের পরিধি। যতই পূর্বে গেছে ততই চোখে পড়েছে নাগরিক সুবিধার ফারাক। খান আলামিনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। উত্তরা 6 নম্বর সেক্টর, ঢাকা উত্তর সিটির 1 নম্বর ওয়ার্ড। সড়ক প্রশস্ত, পিচ ঢালা পথ মসৃণ। সেক্টরের শেষ প্রান্ত দিয়ে চলে গেছে ঢাকা গাজীপুর রেললাইন। রেললাইন পার হলে জয়নাল মার্কেট। নতুন 50 নম্বর ওয়ার্ড, পুরাতন ফায়দাবাদ ইউনিয়ন। সড়কের বাস্তবতা চলন্ত গাড়ি থেকে নেওয়া ছবিতেই স্পষ্ট।
উত্তরখান, দক্ষিণখান, ফায়দাবাদ, আশকোনা, কাওলা এসব এলাকাকে ভাগ করেই গঠিত হয়েছে 7টি নতুন ওয়ার্ড, 44 থেকে 50। পূর্ব দিকে শুরুর কয়েক কিলোমিটার শহরের মতো কিংবা উপশহর। বিদ্যুৎ সুবিধা ভালো, কিন্তু সন্ধ্যার পর অন্ধকার অলিগলি আর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিত্যসঙ্গী এই এলাকার মানুষের। রাস্তা খুবই বাজে অবস্থা, চলাচলের অনুপযোগী। একটু বৃষ্টি হলে হাঁটু সমান পানি। বিদ্যুতের ব্যবস্থা হবে, রাস্তার লাইট থাকবে। যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন সেই রাস্তাটা একটু ভালো। আপনি যদি ডান বামে কোথাও যান দেখবেন প্রত্যেকটা রাস্তা অত্যন্ত খারাপ। পিচ ঢালা পথ যত এগোয় ততই কাছে আসে মেঠো পথ। শহরের পর উপশহর, গাঁয়ের পর অজপাড়াগা। প্রচুর ফাঁকা জমির মাঝখানে বিচ্ছিন্ন বাড়িঘর। শেষ প্রান্তে দালান কোঠা মেলাই ভার। দূরের সেই কাঁচকুড়া কিংবা স্নানঘাট এখন ঢাকা উত্তর সিটির অংশ। নাগরিক সুবিধার তেমন কিছুই নেই এখানে। আধুনিক যেসব সুযোগ সুবিধা শহরে থাকে, আমরাও সেগুলো প্রত্যাশা করি। মূল চাওয়া হয়েছে আমাদের উন্নয়ন, হয়েছে রাস্তাঘাট উন্নয়নের পূর্ব শর্ত। তবে আশার কথা হলো, নির্বাচন সামনে রেখে বেড়েছে কাউন্সিলর প্রার্থীদের তোড়জোড়। সমস্যা চিহ্নিত, সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই। আমাদের এলাকার ড্রেনেজ ব্যবস্থা ভালো না, এটা আধুনিক ড্রেনেজ ব্যবস্থার ব্যবস্থা করব। পাশাপাশি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার এগুলি উন্নয়ন করব। মাদকমুক্ত বালা রাস্তাঘাট, শান্তিতে থাকতে চায়, এটার জন্য যা যা করা দরকার আমরা করবো। ফায়দাবাদের বাইতুর রৌফ মসজিদ অপেক্ষাকৃত অনুন্নত এলাকায় অনন্য এই স্থাপত্যটি গড়ে তুলেছেন শিল্পী মেরিনা তাবাসসুম। স্থাপত্য শৈলীর জন্য 2016 সালে বিশ্বের মর্যাদাপূর্ণ আগা খান স্থাপত্য পুরস্কার এসেছে তার ঝুলিতে। মেরিনা তাবাসসুমের পরিকল্পনায় গড়ে ওঠা এই মসজিদটিতে আধুনিকতার সব ছাপই রয়েছে। তবে যে এলাকাটিতে এটি অবস্থিত, সেখানকার মানুষ অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ছিল ইউনিয়ন পরিষদ, হয়েছে সিটি কর্পোরেশন। ভোটারদের প্রত্যাশা, নতুন কাউন্সিলররা মেরিনা তাবাসসুমের মতো নিপুণ হাতে সাজাবেন এখানকার নতুন ওয়ার্ডগুলোকে। খান আলামিন, RTV, ফায়দাবাদ, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, গণভবনে চা চক্রে যোগদান না করে বিএনপি একটি বড় সুযোগ হারিয়েছে। বিএনপি শিষ্টাচার জানে না, বিএনপির অবস্থা মুসলিম লীগের মতো হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় তিনি একথা বলেন। গণভবনের চা চক্রে যাওয়া বিবেকহীন আনন্দ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের দুর্দশাগ্রস্ত গণতন্ত্রে ডাকসু নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়াও ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান না হলে ডাকসু নির্বাচন ও জাতীয় নির্বাচনের মতোই ভোট ডাকাতির মহোৎসবই হবে বলে দাবি করেন রিজভী আহমেদ। চট্টগ্রামে আলাদা সড়ক দুর্ঘটনায় 5 জন এবং গাজীপুরে 2 জনের মৃত্যু হয়েছে। সকালে চট্টগ্রামের পটিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে 4 জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত 7 জন। পুলিশ জানায়, পটিয়ার ভাইয়ার দিঘির পাড়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত 4 জনই মাইক্রোবাসের যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরার ঘাটঘর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে আরও 1 জনের মৃত্যু হয়। নিহত আরওয়ান হোসেন পিকআপ ভ্যান চালক বলে জানায় পুলিশ। এ সময় আহত হন আরও 4 জন। এদিকে গাজীপুরের উলুখোলা নাওটানা এলাকায় ট্রাক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে নাওটানা এলাকার নারায়ণগঞ্জ টাঙ্গাইল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 1 জন ট্রাক চালক ও 1 জন হেলপার। আবারও নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ। এলাকার পূর্ব চরবাটা ইউনিয়নে 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে ঘটনার সঙ্গে জড়িত স্বপন ও নিজামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ভিকটিম তার মাকে হাতিয়া যাওয়ার সময় এগিয়ে দিতে যায়। ফেরার পথে সিএনজি চালক স্বপন ভিকটিমকে তার গাড়িতে উঠান। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত 9টার দিকে দক্ষিণ চর মজিদ গ্রামে শাহজাহানের বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে গিয়ে 2 জন মিলে ধর্ষণ করে। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই থানায় একটি ধর্ষণ মামলা করলে পুলিশ ওই 2 জনকে গ্রেপ্তার করে। নোয়াখালী জেনারেল হাসপাতালে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের আসামি কুনেন্টু চাকমাকে অস্ত্র এবং চাঁদার টাকা সহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে রাঙ্গামাটি সদরের কুতুকছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শনিবার বিকেলে কুতুকছড়ির উপর পাড়া এলাকায় এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন একত্রিত হয়ে চাঁদার টাকা বন্টন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বাকিরা পালিয়ে গেলেও কুনেন্টু চাকমাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও নগদ 4,05,000 টাকা উদ্ধার করা হয়। পা কেড়ে নিয়েছে ট্রেন। একজোড়া কৃত্রিম পায়ের অভাবে শিক্ষা জীবনও এখন অনিশ্চয়তার মুখে। বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের মেধাবী ছাত্র শফিকুল আলম খান শান্তর কথা। জীবনে প্রতিটি ক্ষেত্রে যেই ছেলে মেধার স্বাক্ষর রেখেছেন, তার দুটি কৃত্রিম পা লাগানোর জন্য সমাজের বিত্তবান মানুষের কাছে আবেদন জানিয়েছেন শান্তর অসহায় বাবা মা। সিরাজগঞ্জ থেকে সুকান্ত সেনের পাঠানো তথ্যচিত্রে মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। 2018-র 22 জানুয়ারি আচমকা এক দমকা হাওয়া ছো মেরে ছিনিয়ে নেয় শফিকুল আলম খান শান্তর দুটি পা। বিশ্ববিদ্যালয়ে যাবার পথে সিরাজগঞ্জ সদানন্দপুর রেল স্টেশন স্তব্ধ করে দেয় তার পথ চলা। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক শাহজাহান আলীর ছোট ছেলে শফিকুল আলম খান শান্ত। ছোটবেলা থেকেই মেধাবী শান্তর পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ। চিত্রাঙ্কন, উপস্থিত বিতর্ক বিষয়েও জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের ছাত্র শান্তর দিন কাটে এখন অশান্তির মধ্যে। ট্রেন পথ চলার অবলম্বনটুকু ছিনিয়ে নিলেও স্বপ্ন তো আর কেড়ে নিতে পারেনি। সে স্বপ্নকে আঁকড়ে ধরেই প্রতিটি মুহূর্ত কাটে শান্তর। কলিজা ছেঁড়া ধন, আদরের সন্তানের জন্য জাতির বিবেকের কাছে দুহাত পেতে ধরলেন বাবা মা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলের ভবিষ্যৎ কামনা দুটি পাশে যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। তার চিকিৎসা বাবদ আমার জাতি সম্বল ছিল, অবসরপ্রাপ্ত যে সমস্ত টাকা পয়সা ছিল, জমি জমা ছিল, সবই শেষ করে। স্থানীয় জনপ্রতিনিধিরাও এমন ভাগ্য মানতে রাজি নন। এই মেধাবী ছাত্র যেন লেখাপড়া করে সুন্দর জীবন তৈরি করতে পারে, সেজন্য যেন মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেন। 25 থেকে 30 লাখ টাকার এক জোড়া কৃত্রিম পায়ের জন্য ঝলমলে এক উজ্জ্বল নক্ষত্রের পতন কি এভাবেই হবে? এমন প্রশ্ন এখন শান্তর আত্মীয় স্বজন ও পরিচিতদের। মাসুদ মুস্তাহিদ, RTV। এবারে মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু করেছেন মুন্সিগঞ্জের চাষিরা। দিন দিন বাড়ছে নানা জাতের ফুলের আবাদ। উৎপাদন বাড়াতে চাষিদের পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ শিমুলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান। ফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। যে কোনো উৎসব আয়োজন থেকে শুরু করে বিশেষ দিনগুলোতে প্রিয়জনকে ফুল উপহার দেওয়ার প্রচলন যুগ যুগ ধরে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তাই বাড়ছে ফুলের চাহিদাও। দেশে ফুলের ব্যাপক চাহিদা দেখে মুন্সিগঞ্জের পুরাপাড়া এলাকার বিদেশ ফেরত মোজাম্মেল হক প্রথমে ছোট পরিসরে জারবারা, স্নোবল ও গ্লাডিওলাস ফুলের চাষ শুরু করেন। সফলতা আসার পরে শুরু করেন আরো বড় পরিসরে। গোলাপের চাষ করার পরে আমি খুব একটা সুবিধা করতে পারি নাই। এরপরে যেমন গোলাপের চাষটা আমি বাদ দিয়ে দিই, তারপরে গ্লাডিওলাস চাষ করি। আচ্ছা, গ্লাডিওলাস চাষে আমি মোটামুটি ভালো সফল, ভালোই লাভবান হয়েছি। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় এসব ফুল ভালো দামে বিক্রি হচ্ছে। মোজাম্মেল হককে দেখে জেলার অনেকেই ফুল চাষে আগ্রহী হয়েছেন। ফুলের গাছটা 12 মাস চলে আর কি, বৃষ্টি হোক তুফান হোক কোনো সমস্যা নেই, চলতে থাকে। এই কাজ করে আলাদা ভালো সংসার আয়োজনটি ভালো হচ্ছে। ফুল চাষে আগ্রহীদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামী দিনগুলোতে আমাদের মুন্সিগঞ্জ জেলায় ফুলের চাষ আরো বৃদ্ধি পাবে। আমরাও কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি। সরকারের সহায়তা পেলে স্থানীয় চাহিদা মিটিয়েও বিদেশে ফুল রপ্তানি সম্ভব বলে মনে করেন জেলার চাষিরা। নুসরাত জাহান, সিনথি, RTV।
এরই সঙ্গে শেষ করব দুপুরের সংবাদ, তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযানের মতো ভেজাল বিরোধী অভিযানও কঠোরভাবে অব্যাহত রাখার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ভুল সহ সব গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে বললেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন ফাঁস রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি। দুদকের মামলায় 3 বছর কারাগারে থাকা ভুল আসামি জাহ আলমকে আজই মুক্তি দিতে ডিআইজি প্রিজনকে নির্দেশ হাইকোর্টের। এবং উত্তর সিটিকে দুর্নীতিমুক্ত রাখতে চান আতিকুল ইসলাম। ভোটের মাঠের অনিয়ম তুলে ধরতে নির্বাচনে অংশ নিচ্ছেন বললেন ববি হাজ্জাজ। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।